দর্শক বন্ধু, সার্কামসিশন শব্দটার সঙ্গে আপনারা অনেকেই পরিচিত। কিন্তু এই সার্কামসিশন যাদের করা হচ্ছে বা যারা করছেন, তাদের সার্কামসিশনের পরে কি ধরনের যত্ন বা পরিচর্যা প্রয়োজন সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। সার্কামসিশন হয়েছে, কিন্তু তার পরবর্তীকালে ঠিক কি করণীয় সুস্থ থাকার জন্য, সেই বিষয়টা আপনাদের অজানা। আপনারা যদি এই বিষয়টা সম্পর্কে না জানেন, তাহলে হয়তো কোনো বড় সমস্যা বা জটিলতার মুখেও আপনি পড়তে পারেন। কাজেই সার্কামসিশন কি? সার্কামসিশনের কতদিন পরে সম্পূর্ণ সেরে ওঠা যায়? সার্কামসিশন পরবর্তী সময়ে তার যত্ন, পরিচর্যা ইত্যাদি নানা বিষয় নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজকের আলোচনায় রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, প্লাস্টিক সার্জন ডক্টর জয়ন্ত বাইন। আমি স্যারের কাছে যাব, অনেকগুলো প্রশ্ন আছে। আপনারা যারা সার্কামসিশন পরবর্তী সময়ে নানা সমস্যা জটিলতার সম্মুখীন হচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত উপকারী। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকের আলোচনায় পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট বাংলায়। স্যার, আমরা শুরুতেই সার্কামসিশন সম্পর্কে তো অনেকগুলো আলোচনা আমরা করেছি, আমরা একটু শুরুতে তাও একবার দর্শকদের সুবিধার্থে একটু জানতে চাইবো যে সার্কামসিশন আসলে কি? ধন্যবাদ অভিষেক। আজকে আমরা একটা সত্যি ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলবো। তো প্রথমেই যেটা সার্কামসিশন নিয়ে একটুখানি ইন্ট্রোডাকশন দিলে ভালো হয় বোধহয়। সেটা হচ্ছে সার্কামসিশন যে সমস্যা সেটা হচ্ছে পুরুষাঙ্গ বা পেনিসের চামড়াটা পেছনের দিকে রিট্রাক্ট করতে না পারা। এটাকেই আমরা ফাইমোসিস বলি, সেটার ট্রিটমেন্ট হচ্ছে সার্কামসিশন। তো এই পুরুষাঙ্গের চামড়াটা সামনের দিকে থেকে যদি পেছনে করা না যায়, সেক্ষেত্রে বেসিক্যালি ২-৩টে সমস্যা হয়। একটা হচ্ছে হাইজিন জাতীয় সমস্যা, সেটা হচ্ছে ভেতরে স্মেগমা জমছে, সেই স্মেগমাটাকে প্রতিদিন স্নান করার সময় জল দিয়ে পরিষ্কার করা উচিত, তাহলে দুর্গন্ধ হয় না। তো যদি কেউ সার্কামসিশন করতে মানে যদি কেউ চামড়াটাকে নাবাতে না পাচ্ছেন, তাহলে এই নোংরা জমে গিয়ে দুর্গন্ধ হয়। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা হচ্ছে, তখন চামড়াটা সামনে পেছনে একটা ভিগোরাস মুভমেন্ট হয়। এই সময় যদি ফাইমোসিসের সমস্যা থাকে বা যাদের ফাইমোসিস অন ইরেকশন হয়, ইরেকশনের সময় চামড়াটা পেছনে আসে না, তাদের এই সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে গেলে পরে তখন চামড়ায় প্রচণ্ড টান পড়ে, ছিঁড়ে যেতে পারে, ব্যথা হতে পারে। সুতরাং একটা জয়ফুল একটা অ্যাক্টিভিটি, সেটা কিন্তু অনেক সময়তেই কষ্টের নামান্তর হয়ে দাঁড়ায়। তো বেসিক্যালি এই দুটো সমস্যার জন্যে ফাইমোসিস যদি থাকে, তখন আমরা সার্কামসিশন সার্জারিটা করি। তো এই সার্কামসিশন সার্জারি আজকাল যেটা আমরা করে থাকি স্টেপলার মেথডে করি। সেখানে স্টেপলার মেশিন দিয়ে স্কিন কাটিং করা এবং সেখানে সিলিকনের রিং, বা যাদের সিলিকনের রিং ইন্ডিকেটেড নয়, তাদের ক্ষেত্রে আমরা সেখানে ছোট্ট, ছোট্ট সুতো দিয়ে থাকি। তো যাই হোক না কেন, এই করে দেওয়ার পরে ইউজুয়ালি পেশেন্টকে ২ ঘন্টা পরে ছুটি করে দেওয়া হয়। পেশেন্ট বাড়িতে চলে যান। এবার যেহেতু একটা প্রাইভেট পার্টে সার্জারি হয়েছে, সেটার যত্ন নেওয়াটা একটু বিশেষ টেকনিকের মধ্যে পড়ে। কারণ ঠিকমতো যত্ন নিতে না পারলে সেখানে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, যেটা নিয়ে আমরা আলোচনা করব। তাছাড়াও যেহেতু এটা একটা প্রাইভেট পার্টের ব্যাপার, বাড়ির লোককে সবসময় দেখানোও যায় না, এবং অনেক সময়তেই আমরা দেখেছি পেশেন্টরা জিনিসটা পুরোপুরি বুঝতে পারেননি, অন্য কোথাও করিয়েছেন। বা আজকাল যেটা হয়েছে, অনেক সময়তেই দেখা যায় যে ঘোস্ট সার্জনকে দিয়ে তারা হয়তো অনলাইন কোনো মানে হুম। প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো হসপিটালে গিয়ে করিয়ে নিয়েছেন, সার্জনের সঙ্গে তার ডিরেক্টলি কোনো আলাপ আলোচনা বা পরিচয় সেই ব্যাপারটা পোস্ট অপারেটিভ নেই। ফলে পেশেন্টটা কনফিউশনে থাকেন। অনেক পেশেন্টরাই আমাদের কাছে ফটো পাঠান, ভিডিও পাঠান, কি স্যার আমি সার্জনকে দিয়ে করিয়েছি, এখন তার ফোন পাচ্ছি না, তাকে প্রশ্ন করা যাচ্ছে না, আমাকে ভালো বুঝিয়েও দেয়নি, তাহলে আমরা কি করব? তো এই যে সার্কামসিশন সার্জারি করার পরে আপনার কি, কি হতে পারে, কি, কি অসুবিধা হতে পারে, কি হলে কি করবেন, সেটা নিয়েই আজকে আমরা চেষ্টা করব একটা আইডিয়াস দিতে। একদমই। তবে যদি কোনো বিশেষ সমস্যা হয়, তখন কিন্তু সার্জেন্সকে গিয়ে দেখানো দরকার, বা অন্তত তাকে ফটো পাঠিয়ে, আজকাল সুবিধা হয়েছে, একটা ফটোগ্রাফিক অ্যাসেসমেন্ট করা দরকার। হুম। তো মোস্ট কমন যে প্রবলেমগুলো হয়, সেগুলো নিশ্চয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক। স্যার, এখানে একেবারে শুরুতে আমরা এই সার্কামসিশন পরবর্তী সময়ে যে সমস্যাগুলো হয় হুম, সেগুলো নিয়ে আলোচনায় যাওয়ার আগে হুম, একটু আপনি বলুন, যখন এই হুম, সার্কামসিশন করা হচ্ছে হুম, হুম। তখন কি ধরনের সমস্যা বা কোনো ব্যথা, যন্ত্রণা বা রক্তপাত ঠিক। হয় কিনা? তো সার্কামসিশন সার্জারি করার সময় যাতে ব্যথা বা রক্তপাত না হয়, সেজন্যে আমি অন্তত বায়ন ক্লিনিকে আমরা লোকাল অ্যানাস্থেসিয়াতে করি। নার্ভিং ক্রিম লাগিয়ে সার্জারিটা করা হয়। নার্ভিং ক্রিম লাগিয়ে পেনিসটাকে আমরা অবশ করে নিই। তারপরে সার্জারির সময় যদি দেখা যায়, আমরা টেস্ট করে দেখি হালকা ব্যথা উনি পাচ্ছেন কিনা। তাহলে ছোট্ট, ছোট্ট ১টা-২টো ইনসুলিন সিরিঞ্জ, ভীষণ সরু বোরের নিডল হয়, সেটা দিয়ে আমরা অ্যানাস্থেসিয়া দিয়ে সার্জারিটা করি। সুতরাং সার্জারির সময় কোনো ব্যথা হবে না। সার্জারির পরে আমরা ২ ঘন্টা পেশেন্টকে অবজার্ভ করি। কারণ আস্তে, আস্তে অ্যানাস্থেসিয়া থেকে ফিরে আসবেন উনি।
পেনিসটায় সাড় ফিরে আসবে, সেই সময় কোনো ব্যথা হচ্ছে কিনা, সেটা যদি ব্যথা হালকা হয় পেশেন্টটা সহ্য করে নিতে পারেন অনেক সময়। যদি কারো মিডিয়াম ব্যথা হচ্ছে তখন আমরা তাকে ওষুধ দিই। সাধারণত 2 ঘন্টার মধ্যে এই ব্যথাগুলো সহনীয় পর্যায়ে চলে আসে। আমরা পেশেন্টকে একাধিকবার এক্সামিন করি কোনো রকম ব্যথা হচ্ছে কিনা, ইউরিন আটকে গেল কিনা, পেচ্ছাব করতে অসুবিধা হচ্ছে কিনা বা ব্লিডিং হচ্ছে কিনা। এই সমস্যাগুলো না থাকলে আমরা ওনাকে 2 ঘন্টা পরে কিন্তু ছুটি করে দিই। তো পোস্ট সার্জারি এই কেয়ারটা নেওয়াটা কিন্তু ভীষণ দরকার, এবং আমরা বায়ন ক্লিনিকে রেগুলার পেশেন্টকে যখন আমরা সার্জারি করছি ভীষণ মাঝে মাঝে গিয়ে আমরা পেশেন্টকে দেখি যে ওনার প্রগ্রেসটা কেমন হচ্ছে। তারপরে 2 ঘন্টা পরে বাড়িতে আমরা ছুটি করে দিই উইথ পোস্ট অপারেটিভ ইনস্ট্রাকশনস। ঠিক। একেবারে স্যার, এই সার্জারির পর আপনারা ছুটি দিয়ে দিচ্ছেন। কিন্তু তারপর স্যার ওই ড্রেসিং এর একটা ব্যাপার থাকে ঠিক। যে কতদিন ড্রেসিং করব বা জলে ভেজানো যাবে কিনা, ঠিক এটা যদি একটু বলেন। ঠিক সার্কামসিশন যে বিষয়টা, এটা তো পেনিসের একটা সার্জারি। আপনি জলে ভেজাবেন কি ভেজাবেন না তার থেকে বড় ব্যাপার, পেনিস দিয়ে তো জল মানে ইউরিন বেরোবেই। তো ভীষণ যত্ন রাখতে হবে যাতে ইউরিনে প্রথম 48 ঘন্টা অন্তত আপনার যে ড্রেসিংটা করছি আমরা, সেই ড্রেসিংটা যাতে ভিজে না যায়। কারণ ইউরিনটা একটা ক্ষারীয় এবং অ্যাসিডিক বিভিন্ন রকমের পদার্থ সেখানে থাকবে, এটার একটা আলাদা এফেক্ট থাকে, এটা অনেকটাই আমাদের টিস্যুগুলোকে কিন্তু গলিয়ে দেয়। সেই কারণে আমরা পেশেন্টদেরকে বলি যখন আপনি ইউরিন করবেন তখন পেনিসটাকে এমনভাবে ধরবেন যাতে ইউরিনটা আপনার দুটো পায়ের মাঝখান দিয়ে প্যানে গিয়ে পড়ে। সোজাসুজি পেনিসটাকে এভাবে না ধরে একদম নিচে করে ধরতে হবে যাতে ইউরিনটা সরাসরি মাটিতে গিয়ে পড়ে। তাহলে দেখেছি কিন্তু ড্রেসিংটা ভিজবে না। এবং প্রথম 48 ঘন্টাতে আমরা বলি অ্যাভয়েড করতে, যাতে জল এবং ইউরিনের জায়গাটা ভিজে না যায়। ইউরিনে আটকানোর জন্য একটাই উপায়, পেনিসটাকে খাড়া নিচের দিকে ধরে করে ডিরেকশন করা। আর যাতে জলে না ভেজে সেজন্য আমরা বলি প্রথম 48 ঘন্টা যদি আপনি স্নান করতে চাইছেন তাহলে যেটা করবেন, আমরা কন্ডোম প্রোভাইড করে দিয়ে থাকি। আচ্ছা। পেশেন্টরা যখন স্নান করবেন তখন কন্ডোমটাকে পেনিসের উপরে পরিয়ে নিলে পরে কিন্তু তখন আর জলে ভেজার চান্সেস কিন্তু থাকে না। 48 ঘন্টা পরে ড্রেসিংটাকে চেঞ্জ করতে হয়। যারা দূর দূরান্তের পেশেন্ট, ধরুন শিলিগুড়ি বা ত্রিপুরা বা বিহার থেকে এসেছেন, তারা ইউজুয়ালি আমাদের ক্লিনিকের পাশে গেস্ট হাউস রয়েছে, সেখানে থেকে 24 ঘন্টা পরে একটা ড্রেসিং করি একবারে চলে যান। আচ্ছা। আর যারা বাড়িতে চলে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আমাদের বোঝানো থাকে যে আপনি 24 থেকে 48 ঘন্টা পরে ড্রেসিংটা চেঞ্জ করবেন, এবং এই ড্রেসিংটা চেঞ্জ কিভাবে করবেন সেটা আমরা বলে দিই। বাইরে যে ব্রাউন কালারের টেপ থাকে, আমি যে স্পেশাল টেপটা ইউজ করি সেখানে কিন্তু আঠা থাকে না, সুতরাং খুব ইজিলি কিন্তু খুলতে পারবেন, এবং এটা একটা এক্সপ্যান্ডেবল। এইটাকে ধীরে ধীরে খুলবেন, খুলে নিয়ে আপনি আপনার যে আমরা চামড়াটা জুড়েছি সেটা সিলিকনের রিং হোক বা সুতো হোক সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। আচ্ছা। অনেক সময় যখন খুলবেন তখন হয়তো যে ড্রেসিংটা লেগেছিল ইয়েলো কালারের ড্রেসিং, সেখানে 1-2 ফোঁটা ব্লাড, হয়তো পুরনো ব্লাড লেগে আছে, সেটাতেও ভয়ের কিছু নেই। খোলার পরে খুব সুন্দর করে নর্মাল ট্যাপ ওয়াটার দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নেবেন বা স্নান করে নেবেন, জলে ভিজে যাক কোনো অসুবিধা নেই। আমাদের একটা ভুল ধারণা আছে সেলাইয়ে জল লাগলে পরে পেকে যাবে বা খারাপ হয়ে যাবে, এটা কিন্তু সেই ব্যাপার নয়। আর একটা বিষয় হচ্ছে আমরা 24 থেকে 48 ঘন্টা পরে ড্রেসিংটা বদলাতে বলি, কারণ ফার্স্ট ড্রেসিং যেটা আমরা ওটিতে করি সেটা একটু টাইট করা হয় যাতে ব্লিডিংটা না হয় বা পেনিসটা ফুলে না যায়। সেই জন্য সেকেন্ড ড্রেসিং আপনি যেটা করবেন সেটা একটু ঢিলে করে করবেন, খুব বেশি টাইট হওয়ার দরকার নেই। অ্যাকচুয়ালি পেনিসের ব্যাপারটা এমন, পেনিসটা যদি আমরা খুব টাইট করি তাহলে আপনার ইউরিন আটকে যাবে, আর যদি ঢিলে করে করি পেনিস যদি আবার একটুখানি ছোট হয়ে যায় কোনো কারণে তাহলে খুলে পড়ে যাবে। সুতরাং ফার্স্ট ড্রেসিংটা আমরা একটুখানি হালকা টাইটের মধ্যেই রাখি। সেকেন্ড ড্রেসিং থেকে যখন আপনি করবেন তারপরে তার ব্লিডিং হওয়ার চান্সেস থাকছে না, তো তখন থেকে আপনি ড্রেসিংটাকে একটু লুজ করে করতে পারেন। কিন্তু এই সময় যে সমস্যাটা আপনি অনেক সময় ফেস করবেন সেটা হচ্ছে যে গ্ল্যান্স পেনিসে ঘষা লাগলে পরে একটা শিরশিরানি ভাব, সেটা বোধহয় আপনি নেক্সট কোশ্চেন করতে। এইটাই স্যার অনেকে অনেক সময় বলেন যে সার্কামসিশনের পরবর্তী সময় একটা শিরশিরানি ভাব অনুভূত হয়, এটার সঙ্গে কিভাবে মোকাবিলা করা যায়? ঠিক, এই যে শিরশিরানির ভাব যেটা, সেটাকে আমরা সেন্সিটিভিটি বলি। আমাদের বডিতে যতগুলো বডি পার্ট আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট সেন্সিটিভ অর্গান হচ্ছে পেনাইস এবং পেনিসের সামনের দিকের অংশটা। ঠিক, এছাড়াও কিন্তু আমাদের খুব সেন্সিটিভিটি হচ্ছে আঙুলের ডগা। আমরা দেখবেন একটা ছোট্ট বালিটাকেও কিন্তু আমরা ফিল করতে পারি। হ্যাঁ, ভীষণ ওই জন্য আঙুলে সূচ ফুটলে ভীষণ ব্যথা হয়। এই সেন্সেশনটা কিন্তু পিঠের দিকে আমাদের অতটা থাকে না। হ্যাঁ, আমরা আমাদের 2 পয়েন্ট ট্যাকটাইল সেন্সেশনস বলে আমরা ফিজিওলজিতে একটা ক্লাস করতাম, অন্য কোনো সময় সেটা হয়তো আলোচনা করব, সেটা ডাক্তারি একটা টপিক। তো যাই হোক, তো ভীষণ সেন্সিটিভ একটা জায়গা। তো যারা সার্কামসিশন করছেন তাদের চামড়াটা অ্যাকচুয়ালি পিছনে যেত না একদিন, তো তাদের চামড়াটা গ্ল্যান্স পেনিসকে ঢেকে রাখতো, ফলে তাদের গ্ল্যান্স পেনিস এমনিতে একটু ওভার সেন্সিটিভ থাকে। এবার সার্কামসিশন করার পরে আমরা যেহেতু চামড়াটাকে বাদ দিয়েছি বা বাদ না দিলেও ড্রেসিং করার সুবিধার্থে আজকাল আমি অনেক সময় পার্শিয়াল সার্কামসিশন করি, চামড়াটা প্রিজার্ভ করা হয় ম্যাক্সিমামটা,
কিন্তু ড্রেসিং করার জন্য প্রথম 10 দিন তো চামড়াটা আপনাকে পেছনে করেই করতে হবে, কারণ ড্রেসিং যদি আপনি করছেন চামড়া সামনে রেখে ড্রেসিং করা পসিবল না, তাহলে ড্রেসিং খুলে বেরিয়ে যাবে, এটা একটা টেকনিক্যাল অসুবিধে। সেই জন্য গ্ল্যান্স পেনিসটা কিন্তু আপনার এক্সপোজ থাকবে, এবং এই এক্সপোজ গ্ল্যান্স পেনিসে যদি কোনো রকম টাচ বা ঘষা লাগে ভীষণ অস্বস্তি হয়। এই ক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে 2-3টে জিনিস বলি। একটা হচ্ছে যে আপনি আপনার যে গ্ল্যান্স পেনিস রয়েছে, আপনি সার্জারির পরে যে জাঙ্গিয়াটা পরবেন সেটা যেন একটু টাইট জাঙ্গিয়া হয়। আমি খুব সাধারণভাবে বলি নতুন জাঙ্গিয়া পরবেন। নতুন জাঙ্গিয়া পরবেন তার মানে ইনফেকশন হবে না সেই কারণে নয়। দেখবেন যে কোনো নতুন আপনারই যে গেঞ্জি বা জাঙ্গিয়া পরছেন নতুনটা একটু টাইট থাকে, কয়েকদিন পরে একটুখানি ছেড়ে যায় বা ঢিলে হয়ে যায়। তো সেই জন্য কি হবে, পেনিসটা আপনার মানে জাঙ্গিয়ার এগেনস্টে প্রেস করা থাকবে, কম্প্রেস থাকবে, সেটা ঘন্টার মতো নড়বে না। নড়লে পরে ফ্রিকশন হয়, যদি নড়ছে না তাহলে ফ্রিকশন হবে না, অস্বস্তিটা কম হবে। তারপরেও যাদের খুব সেন্সিটিভিটি থাকে তাদেরকে আমরা গজ পিস দিয়ে জায়গাটাকে মুড়ে রাখতে বলি, যে গজ পিস দিয়ে মুড়ে রাখুন, এক্সট্রা গজ পিস দিয়ে ভাঁজ করে ওপর থেকে নিচে মুড়ে নিয়ে জাঙ্গিয়ে পরে নিন, তাহলে একদমই হবে না। কিন্তু সেটা আমি অ্যাডভাইস করি না, কারণ আমরা চাই একটু সেন্সিটিভিটিটা ধীরে ধীরে কাপড়ের ঘষায় আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যাক। 3 নম্বর একটা গ্রুপের পেশেন্ট থাকেন, খুব রেয়ার, সেটা হয়তো 100 জনে একজন পাই, যাদের ওভার সেন্সিটিভ পেনিস থাকে, তাদের ক্ষেত্রে নাম্বিং ক্রিম দিতে হয়। আমি ইউজুয়ালি অ্যাভয়েড করতে বলি, কারণ যাদের নাম্বিং ক্রিম দিয়ে দেবো না তাদের একটা নাম্বিং ক্রিম লাগানোর একটা অভ্যেস হয়ে যায়। হ্যাঁ, একটা অভ্যেস হয়ে যায়, তখন আপনার ওই সেন্সিটিভিটিটা নর্মালাইজ হতেই অনেকদিন সময় লেগে যাবে। আপনি বলি একটু, যেমন ধরুন যাদের ঝাল খাওয়ার অভ্যেস নেই তাকে আপনি হুট করে ঝাল দেওয়া যাবে না, তাকে একটু সইয়ে সইয়ে দিতে হবে। তো সেটাই আমি বলি যে আপনারা গজ পিস দিয়ে ঢেকে রাখুন, শক্ত বা নতুন জাঙ্গিয়া ইউজ করুন যেটা একটু শক্ত হবে, তাহলে আস্তে আস্তে আপনার সেন্সিটিভিটিটা ইউজুয়ালি দেখেছি 3 থেকে 4 সপ্তাহের মধ্যে যথেষ্ট সেন্সেশনসটা কন্ট্রোল হয়ে যাবে, এবং 3 মাসের মধ্যে এটা মোটামুটি ন্যাচারালি চলে আসে। তাছাড়া যাদের এই ওভার সেন্সিটিভিটি থাকে, আমি সার্জারির সময়ে কিন্তু তাদের বুঝে যাই বা কন্ডিশন দেখে একটা আইডিয়া হয়ে যায় যে এই পেশেন্টের সেন্সিটিভিটি বেশি, তাদের ক্ষেত্রে আমি বলি যে আপনি কিন্তু ফুল সার্কামসিশন করবেন না, কারণ ফুল সার্কামসিশন করলে পরে পুরো চামড়াটাই বাদ চলে যাবে, গ্ল্যান্স পেনিস সবসময়তেই এক্সপোজ থাকবে এবং আপনার ভীষণ কষ্ট হবে। এবং এই সেন্সিটিভিটি যেরকম একটা অসুবিধের, সেন্সিটিভিটি পুরোপুরি চলে যাওয়াটাও একটা অসুবিধে। খুব রেয়ারলি, যদিও খুব রেয়ারলি, ইভেন আমার ইউটিউব ভিডিওর কমেন্টও দেখবেন কিছু কিছু পেশেন্ট তারা কমেন্ট করেছেন, যদিও তাদের সার্জারি আমি করিনি, তারা অন্য ধর্মেরও মানুষ, তারা বলেছেন যে ফুল সার্কামসিশন করার ফলে আমার গ্ল্যান্স পেনিসের পুরো সেন্সেশনস চলে গেছে। সেটা কিন্তু ফেরত আনা পসিবল না। সেই জন্য আমার অ্যাডভাইস থাকে যে যাদের হাইপার সেন্সিটিভিটি আছে তারা যেন 30 থেকে 40% চামড়া বাদ দেন, বাকি 60% চামড়া যেন রেখে দেয়, যাতে তার সেন্সিটিভিটিটা প্রোটেক্টেড থাকে। তো এটা একটা জটিল বিষয়, আমি চেষ্টা করলাম আপনাদের বোঝাতে। যদি আপনাদের সমস্যা এরকম হয় বা থাকে, ডাক্তারবাবুর কাছে আসবেন, আমি বা আপনার যিনি ডাক্তারবাবু আছেন ভালো করে আরো একটু ডিটেলসে আলোচনা করে নেবেন। এই পরিসরে যতটা আলোচনা করার আশা করি আমি বোঝাতে পারলাম। সেটা তো স্যার আপনি খুব সুন্দর করে বুঝিয়েছেন যে সেন্সিটিভিটি বা শিরশিরানির সঙ্গে কি করে মোকাবিলা করা যায়। কিন্তু সেখানে আরেকটা জিনিস, যে সার্কামসিশনের পরবর্তী সময় তো ব্যথা হতে পারে, সেই ব্যথার জন্য কি ওষুধ খেতে হবে কিনা, এবং সেই ওষুধ খেলে কতদিন খেতে হবে? হ্যাঁ, সার্কামসিশন সার্জারিটা করা হয়, এটা তো একটা মাইনর সার্জারি বলা যেতে পারে, যদিও এটাকে অনেকেই খুব সিরিয়াসলি নিয়ে থাকেন, সিরিয়াসলি নেওয়া উচিত। তো যাই হোক, এটা সার্জারি করার পরে 2 ঘন্টা পরে আমরা ছুটি করে দিই, এবং ওষুধটা খেতে হয় ইউজুয়ালি 5 দিন মতো। এই ওষুধের মধ্যে বেসিক্যালি 3 ধরনের ওষুধ থাকে। একটা অ্যান্টিবায়োটিক দিতে হয়, কারণ পেনিসের জায়গাটাতে বিভিন্ন রকম ব্যাকটেরিয়াস থাকে, যাতে ইনফেকশন না হয়। অনেক সময় ডায়াবেটিক পেশেন্ট থাকেন, তাদের যাতে ইনফেকশন না হয়। তো 5 দিনের জন্য ব্যথার ওষুধ, 5 দিনের জন্য অ্যান্টিবায়োটিক, এবং 5 দিনের জন্য একটা গ্যাসের ওষুধ এবং মাল্টিভিটামিন আমরা দিয়ে থাকি। তারপরে পেশেন্টদেরকে বলি ফটো পাঠাতে, আমাদের দেখে স্কিনের কন্ডিশন দেখে যদি মনে হয় সব ঠিকঠাক আছে, আমরা বলি আর ওষুধ খাওয়ার দরকার নেই, শুধু ড্রেসিংটা 10 দিন কন্টিনিউ করুন, তারপরে আর ড্রেসিং করারও দরকার পড়বে না, খোলা রাখবেন, সুতো বা সিলিকনের রিং আপনি পড়ে যাবে। বা কিছু কিছু পেশেন্টের কন্ডিশন দেখে আমরা বলি আরও 5 দিন ওষুধ খাবেন। সব মিলিয়ে ম্যাক্সিমাম আপনাকে 7 থেকে 10 দিন ওষুধ খেতে হতে পারে। ব্যথার ওষুধ থাকবে, অ্যান্টিবায়োটিক থাকবে, গ্যাসের একটা ওষুধ থাকবে। এবার স্যার, যারা সার্কামসিশন করছেন তাদের এই সার্কামসিশন পরবর্তী সময়ে ইনফেকশন, ঘা বা দীর্ঘমেয়াদী কোনো ব্যথা সেগুলো থেকে যেতে পারে, এগুলো কি করণীয় এগুলোর ক্ষেত্রে? সার্কামসিশনের পরে যে সমস্যাগুলো হয়, একটা তো সেন্সিটিভিটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম, আর একটা সমস্যা হচ্ছে ঘা হয়ে যাওয়া। আমি বেশ কিছু পেশেন্টের পাই, যেহেতু আমি কলকাতাতে অনেক বেশি করি, অন্যান্য ডাক্তারবাবুরাও করেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি যে সার্কামসিশনের টেকনিকটা সঠিক জিনিস ইউজ করার না ফলে কি হয়, খুব উদাহরণ দিই, একটা ছোট বাচ্চা যদি আসে,
তাকে যদি আপনি খুব রিচ খাবার দিয়ে দেন সে কিন্তু খেতে পারবে না, ঠিক। তাহলে তাকে সেরকমের খাবার দিতে হবে। হুম। আবার যে ধরুন রিচ খাবার খাওয়ার যার অভ্যেস আছে, তাকে যদি একদম টেলে খিচুড়ি দিচ্ছেন তাহলে তারও খুশি হবে না। কিছু কিছু সার্কামসিশনের পেশেন্ট আমাদের আসেন যাদের স্কিন কন্ডিশন, আজকাল আমি বললাম না স্টেপলার দিয়ে আমরা করি, স্টেপলারের সঙ্গে সিলিকনের রিং থাকে। এই সিলিকনের রিং যেমন সুবিধাজনক কারো কারো ক্ষেত্রে হতে পারে, এই সিলিকনের রিং বিপজ্জনকও হতে পারে কারো কারো ক্ষেত্রে। আচ্ছা। অনেক ক্ষেত্রেই যাদের চামড়াটা মোটা আছে বা ফাইব্রোসিস রয়েছে বা যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের চামড়াটা পাতলা, দুটো গ্রুপেরই, যাদের চামড়া খুব মোটা বা যাদের চামড়া খুব পাতলা, ডায়াবেটিস রয়েছে বা ইনফেকশন রয়েছে, তাদের ক্ষেত্রে সিলিকনের রিং ইউজ করলে পরে ঘা হয়ে যায়। এটা একটা খুব কমন কমপ্লিকেশনস। সুতরাং সিলিকনের রিংটা ইউজ করব কি করব না, এটা পেশেন্টের কন্ডিশন দেখে পেশেন্টকে সেইভাবে কিন্তু বোঝাতে হবে। আমি খুব সুন্দরভাবে চেষ্টা করি আমার যারা পেশেন্টরা আসে তাদেরকে দেখার পরে এই জিনিসটা প্রথমে বুঝে নেওয়া যে আমরা মেশিন ইউজ করব না মেশিন প্লাস সিলিকনের রিং ইউজ করব। প্রথমেই যদি আপনার ডিসিশন ভুল থাকে তাহলে কিন্তু কমপ্লিকেশনের চান্স বেড়ে যায়। তো এই ঘা হয়ে যাওয়া একটা সমস্যা। আচ্ছা, দ্বিতীয় যে সমস্যাটা কখনো কখনো আমি দেখি, যেহেতু পেনিসের ভাস্কুলারিটি খুব বেশি থাকে, কখনো কখনো কোনো একটা দুটো পয়েন্ট থেকে হালকা ব্লিডিং হতে পারে। এক্ষেত্রেও কিন্তু পেশেন্টদেরকে ইনস্ট্রাকশন দেওয়া উচিত ভালো করে। কারণ যেটা হয়, ব্লিডিং যখন হচ্ছে তখন সেই ব্লিডিংটা কিন্তু ইউজুয়ালি প্রথম 24 থেকে 48 ঘন্টার মধ্যেই হয়। ঠিক। এবং যেহেতু পেশেন্ট বাড়িতে থাকছেন, আমরা যেটা করি ব্লিডিং বন্ধ করার জন্য একটা ড্রপ থাকে, সেই ড্রপটা দিয়ে তাকে বলি 5 মিনিট ঘড়ি ধরে 5 মিনিট আস্তে করে চেপে রেখে দেবেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি ব্লিডিংটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই ঘা হয়ে যাওয়াটাই ম্যাক্সিমাম পেশেন্টদের অসুবিধা হয়। ব্লিডিংটা বলবো 2% পেশেন্টের কিন্তু একটা ব্লিডিংয়ের চান্স থাকে। তো তৃতীয় যে কমপ্লিকেশনসটা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে চামড়ার ফোলা থাকা। এই চামড়ার ফোলা থাকাটা বিশেষ করে যখন আমরা এক্সট্রা স্কিন রাখছি, যে পেশেন্টদের ধরুন আমরা কনজারভেটিভ ওয়েতে বা পার্শিয়াল সার্কামসিশন করেছি, তাদের অ্যারাউন্ড 40 থেকে 60% চামড়া কিন্তু রেখে দেওয়া হলো। ওই যে এক্সট্রা চামড়াটা থাকছে সেই চামড়াটা একটা হালকা ফোলাভাব থাকে। সেই ফোলাভাবটা ইউজুয়ালি 3 মাস মতো থাকে। আস্তে 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 ফোলাভাবটা কিন্তু বডির সঙ্গে মিলিয়ে যাবে বা পুরোপুরি চলে যাবে। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ কিন্তু নেই। আর একটা যেটা লাস্ট অসুবিধে আপনারা ফেস করতে পারেন সেটা হচ্ছে যেখানে জোড়া হয়েছে, দুটো চামড়া যেখানে জুড়েছে, সিলিকনের রিং বা স্টিপলার পিন বা সুতো যেটাই আমরা ইউজ করি না কেন, যেমন যে কোনো জোড়ার জায়গাতে একটুখানি উঁচু মতো ভাব থাকে, এটাকে স্কার বলে। কারো কারো ক্ষেত্রে স্কারটা খুব সুন্দর হয়, কারো কারো ক্ষেত্রে স্কারটা একটু বেশি হতে পারে। যদি স্কারটা একটু বেশি হয়, স্কার মডিফিকেশন করার জন্য কিছু অয়েনমেন্ট থাকে, সেই মলমগুলো আমরা 6 মাস মতো নিতে বলি, তাতে স্কারটা কিন্তু অনেক ক্ষেত্রে কন্ট্রোল হয়ে যায়। তো এই ফোলাটা ইউজুয়ালি যাদের আমরা চামড়া বেশি রাখছি তাদের একটা হালকা ফোলা 3 মাস মতো থাকবে। আর এই স্কারিংয়ের যে বিষয়টা সেটা কিন্তু পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। কোনো কোনো পেশেন্টের স্কার হয়, অ্যারাউন্ড দেখেছি 5% পেশেন্টের একটা স্কারিংয়ের সমস্যা থাকে, বাকি 95% কিন্তু কোনো স্কারিংয়ের সমস্যা হয় না। তো সংক্ষেপে এই 4টে গেল আমাদের সার্জারির পরে কি কি অসুবিধা হতে পারে: ব্লিডিং, ঘা হয়ে যাওয়া, স্কার হওয়া এবং যে ফোলা থাকা সেই ব্যাপারটা। এবার স্যার একেবারে আমরা একটু জানতে চাইবো যে স্বাভাবিক জীবনে ফেরা সেটা সার্কামসিশনের কতদিন পরে সম্ভব, এবং ঠিক। স্বাভাবিক জীবনের পাশাপাশি স্কুল কলেজ অফিস কাছারির পাশাপাশি স্বাভাবিক যৌন জীবনে ফেরা ঠিক। সেটাই বা কতদিন পরে সম্ভব? তো আমি স্বাভাবিক জীবনে ফেরা ব্যাপারটাকে 3টে ধাপে ইউজুয়ালি পেশেন্টটাকে এক্সপ্লেন করি। প্রথমত যে বাড়িতে আপনি তো আমরা 2 ঘন্টা পরে ছুটি করে দিচ্ছি, বাড়িতে গিয়ে আপনি স্বাভাবিক যে কাজকর্ম করা, ওয়াশরুমে যাওয়া, পেপার পড়া, বাড়িতে একটুখানি পায়চারি করা, সেগুলো আপনি 2 দিন মতো করবেন, কোনো অসুবিধা নেই। 2 দিনের পরের থেকে আপনি বাড়ির বাইরে বাজারে যাওয়া, অফিস কাছারিতে যেতে পারেন, কিন্তু ওই প্রিকশনসটা নিতে হবে। যেমন আপনাকে টাইট জাঙ্গিয়া পরতে হবে। দেখবেন আমরা যখন বাইকে চড়ি পাটা কিন্তু অনেকটা এক্সটেন্ড করতে হয়। বাইক জাতীয় জিনিসে বসা, যেখানে আপনাকে এবং বাইকে বসলে পরে সামনের দিক থেকে একটা প্রেশারও কিন্তু পেনিসের উপরে আসে। তো এই জাতীয় যানবাহনে বসার জন্য 5 দিন। তাহলে 2 দিন আপনি বাড়িতে রেস্ট নেবেন। 5 দিনের পরের থেকে বাড়ির বাইরে যদি বাইকে করে যাচ্ছেন সেটা করতে পারবেন, কিন্তু 2 দিন পরে থেকেই বাড়ির বাইরে যেতে পারবেন। কিন্তু বাইক জাতীয় অ্যাক্টিভিটি 5 দিনের পরের থেকে। আর তারপরে যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, ধরুন রানিং করা, জগিং করা, জিমে যাওয়া, এই অ্যাক্টিভিটিগুলো আফটার 10 দিন, 10 থেকে 12 দিনের পরে এই অ্যাক্টিভিটিগুলো করবেন। 10 থেকে 12 দিনের পরে সিলিকনের রিং বা সুতো সেগুলো খসে পড়ে যাবে, এবং 10 থেকে 12 দিনের পরে থেকে ওষুধও কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা ইউজুয়ালি 4 থেকে 6 উইকস পরে আমরা করতে বলি। ইনিশিয়ালি পেশেন্টদেরকে যেটা বলা হয় যে আপনি মাস্টারবেশন বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি যখন করবেন, বিশেষ করে সেক্সুয়াল অ্যাক্টিভিটি যখন করবেন তখন কন্ডোম পরে নেবেন। কন্ডোম পরে নিলে দুটো সুবিধে হবে। একটা হচ্ছে আপনার স্কিনে কোনো রকম স্ট্রেস আসবে না, এবং যেখানে আমরা জুড়েছি দুটো চামড়া, সিলিকনের রিং দিয়ে জোড়া হোক বা সুতো দিয়ে জোড়া হোক, সেখানে টান পড়বে না, এবং ওই কন্ডোমটা আপনাকে একটা প্রোটেকশন দেবে।
সেটা নেক্সট 2 থেকে 3 মাস মতো কন্ডোম নিয়ে সেক্স করতে পারেন। তারপরের থেকে অ্যাজ মাস ন্যাচারাল সমস্ত কিছু ইউজ করবেন, কোনো অসুবিধা কিন্তু হবে না। তাহলে স্যার যারা এই সার্কামসিশন করেছেন তার পরবর্তী সময়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন, তারা কিভাবে সেই সমস্যার মোকাবিলা করবেন এবং তার পরবর্তীতে তাদের কি করণীয় আপনি যদি বলেন? সার্কামসিশন করার পরে প্রথম কথা হচ্ছে সমস্যা খুব কম লোকেরই হয়। 95% পেশেন্টের কোনো অসুবিধে হয় না। সে যে টেকনিকে করুন না কেন, কোনো অসুবিধা হয় না। খুব সুন্দরভাবেই কিন্তু হয়। এটা প্রথমেই বুঝতে হবে এবং হুম। ভয় পাওয়ার কোনো কারণ নেই। হুম। 5% পেশেন্ট যারা থাকেন তাদের ক্ষেত্রে ইস্যুসগুলো হতে পারে। প্রথমেই হচ্ছে যদি আপনার মনে কোনো রকম সন্দেহ হয়, আপনি তো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করেছেন, তার ফোন নম্বর বা তার ক্লিনিকের নম্বর নিশ্চয়ই আপনার কাছে আছে। আজকাল খুব সুবিধে। হুম। একটা ফটো নিন বা ছোট্ট একটা ভিডিও নিয়ে পাঠিয়ে দিন কি, "স্যার আমি এই জিনিসটা ফেস করছি, আমি কি করব?" আমি যে পেশেন্টদেরকে করি বা আমার ক্লিনিকে যারা করেন, তাদেরকে সমস্ত সময় আমাদের ক্লিনিকের নম্বর আগাগোড়াই তারা মোস্টলি পেশেন্টরা ডিজিটালি বা ফোনের মাধ্যমে যোগাযোগ করেন। তাদের মাঝে একটা সিম্পল থাকে যে, "ভাই তুমি ফটোটা পাঠাও।" এবার যদি দেখছি ব্লিডিং হয়েছে হালকা, তখন তাকে ব্লিডিং এর জন্য বলে দিই। যদি দেখি যে তার কোথাও ঘা হয়ে গেছে, সিলিকনের রিং আগে খুলে গেছে, তখন তাকে বলি ড্রেসিং করুন, বা যদি আবার এক্সট্রা স্টিচ করতে হয় তখন আমরা তাকে ডেকে নিই। বা যাকে দেখছি হাইপারট্রফি স্কার মতো হচ্ছে, তাকে ডেকে নিয়ে আমরা স্কার মডিফিকেশন ক্রিমগুলো দিই। তো আবারও বলছি, যার সঙ্গে আপনি সার্জারি করছেন সেই ডাক্তারবাবুর কাছ থেকে দেখিয়ে পরামর্শ নেবেন। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আর সার্কামসিশন নিয়েও কথা বলছি, আবারও এটা বলছি, 95% পেশেন্টেরই কিন্তু কোনো অসুবিধা হয় না। তাদের খুব স্মুথলি রিকভারি হয়। 5% পেশেন্টদের ক্ষেত্রেই হয়। কিন্তু যার হয় তারা তো বিভিন্ন সমস্যা নিয়ে ভোগেন বা অনেক অসুবিধার মধ্যে হয়, তাদের বোঝার সুবিধার জন্য এই ভিডিওটা আমরা করলাম। সুতরাং এই ভিডিওটার মানে এই নয় যে সবার সমস্যা হবে, 95% ক্ষেত্রেই কিন্তু কোনো সমস্যা হয় না। দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে সার্কামসিশন পরবর্তী সময়ে কি ধরনের পরিচর্যা প্রয়োজন। এটি একটি ছোট সার্জারি হলেও এই সার্জারিকে কখনোই আপনারা হালকাভাবে নেবেন না। এই সার্জারি আপনারা অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছেই করবেন। কোনো জায়গায় নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে চলে যাবেন না, এবং যদি কখনো এই সার্কামসিশন করার সিদ্ধান্ত নিয়ে থাকেন বা প্রয়োজন হয়ে পড়ে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে সেই সার্জারিটা করান এবং তার পরবর্তী পরিচর্যা সম্পর্কে সেখানে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করতে পারেন, কিংবা স্যার যেগুলো বললেন সেগুলোও মেনে চলতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, সেগুলো নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।